বাংলাদেশে সক্রিয় হচ্ছে পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলি। পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর ইন্ধনেই কি বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ। বাংলাদেশের ক্রমাগত ভারত বিরোধিতার পেছনে লুকিয়ে আছে গভীর কোনো চক্রান্ত। ভারতের নাশকতার জন্য ভারত বাংলাদেশ সীমান্তকে কাজে লাগাতে চাইছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। আসন্ন নির্বাচনে বাংলাদেশ দখল নিতে চাইছে ওই পাকিস্তানি মৌলবাদী সংগঠনগুলি। নিজেদের বিপ্লবী আখ্যা দেওয়া নতুন রাজনৈতিক দলকে কি ভারতের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে ওই আল কায়দা, লস্করে তৈবার মতন জঙ্গি সংগঠনগুলো। বাংলাদেশের এই অবস্থানের ফলে কঠোর সিদ্ধান্ত নিতে পারে ভারত। আর ভারত বাংলাদেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিলে কি কি হতে পারে, কতটা বিপাকে পড়তে পারে ওই বাংলাদেশ। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই। গত 16ই ডিসেম্বরের এপিসোডেই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে বাংলাদেশ জুড়ে কিভাবে ভারত বিরোধিতা শুরু হয়েছে। আর 17 এবং 18ই ডিসেম্বর সেই বিরোধিতা চরম আকার ধারণ করল। আপনারা জানেন যে 17ই ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের দপ্তর ঘেরাও করে ওই জুলাই ঐক্য সংগঠন নামে নিজেদের বিপ্লবী আখ্যা দেওয়া বাংলাদেশের সদ্য গজিয়ে ওঠা নেতারা। তাদের সঙ্গে প্রাক্তন সেনাকর্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য, মাদ্রাসা এবং কলেজ পড়ুয়ারাও নাকি ওই মিছিলে যোগ দিয়েছিল। আর এই মিছিল থেকেই একের পর এক ভারত বিরোধী স্লোগান উঠতে থাকে। জুলাই ঐক্য সংগঠনের অন্যতম নেতা তথা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ স্লোগান তোলেন, বাবরের পথ ধরো, 7 সিস্টার স্বাধীন করো। ভারতের উত্তর পূর্ব থাকা এই 7টি রাজ্য নিয়ে এর আগেও মন্তব্য করেছে ওই বাংলাদেশের একাধিক নেতা। বিচ্ছিন্নতাবাদীদের কাজে লাগিয়ে 7 রাজ্যকে আলাদা করার কথা বলেছিলেন ওই এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। এবার তার থেকে এক ধাপ এগিয়ে বাবরের কথা তুলে ধরেছেন ওই মুসাদ্দিক। বাবরকে ভারতের ইতিহাসে দখলদার হিসেবেই আখ্যা দেওয়া হয়। এবার সেই বাবরকে পথপ্রদর্শক বলে মনে করছে ওই বাংলাদেশিরা। এখানেই শেষ নয়, এই মুসাদ্দিক আবার বলেছেন শেখ হাসিনা এবং ওই ওসমান হাদির হত্যাকারীদের যদি ভারত বাংলাদেশে ফেরত না পাঠায় তাহলে ভারতের হাই কমিশনের এক একটা ইট খুলে নেওয়া হবে। তার আরও দাবি, বাংলাদেশ নাকি টাকা না পাঠালে ভারত না খেতে পেয়ে মরবে। আমি ঠিক বুঝতে পারছি না, এই মুসাদ্দিক মুখ দিয়ে খান তো, মানে উনি খান তো, তাহলে উনি জানেন না যে ওই মুখ দিয়ে তিনি ভারতের চাল খাচ্ছেন, ভারতের পেঁয়াজ খাচ্ছেন, ভারতের আলু সহ ভারতের আরও কত কি খাচ্ছেন। আর সেই মুখ দিয়েই আবার বলছেন বাংলাদেশ টাকা না দিলে হাসবো না কাঁদবো, এদের কথা শুনে ঠিক বুঝতে পারছি না। শুধু এই মুসাদ্দিক নয়, ওই মিছিলে থাকা এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আবার বলেছে ভারতীয় হাই কমিশনারকে লাথি মেরে বের করে দেওয়া উচিত বাংলাদেশ থেকে। আমার সামান্য প্রশ্ন, অত বড় পা কি আদৌ ওদের আছে? যারা নিজেদের পায়ে চলতে পারে না, নিজেদের দেশের স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও যারা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না এখনো, তারা আবার লাথি মারার কথা বলছে। এই সমস্ত বাংলাদেশিদের জন্য ভারতীয় সেনার কোনো প্রয়োজন নেই। আমাদের একটা ওই সানি দেওয়ালি যথেষ্ট। পাকিস্তানে গিয়ে একাই হ্যান্ডপাম্প উপড়ে ফেলেছিলেন, আর বাংলাদেশে গেলে আবার পা উপড়ে ফেলবেন না তো? মুসাদ্দিক হাসনাতের পাশাপাশি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবং ওই জুলাই ঐক্য সংগঠক এবি জুবায়ের আবার বলেছেন বাংলাদেশের স্বাধীনতার সবচেয়ে বড় হুমকি ভারতের ক্রমবর্ধমান আগ্রাসন। বাংলাদেশের জুলাই আগস্টের যেসব খুনি ভারতে পালিয়ে আছে তাদের ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই নাকি তাদের এই প্রতিবাদ। ভারত কোনোদিনই আগ্রাসনে বিশ্বাসী নয়। ভারত বাংলাদেশের এক সূচাগ্র জমিও দখল করার কখনো চেষ্টা করেনি। 71-এর যুদ্ধ ওই বাংলাদেশ জিতেছিল এই ভারতের জন্যই। ভারত সেদিন পাশে না থাকলে স্বাধীন বাংলাদেশ কোনোদিন তৈরি হতো না। এ কথা আমি বলছি না,
সদ্য গত 16ই ডিসেম্বর বাংলাদেশ থেকে আগত বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারাই সে কথা স্বীকার করে নিয়েছেন। আর নিজেদের বিপ্লবী ভাবা সেদিনের গজিয়ে ওঠা ওই তুক্কি নেতারা বলছেন ভারতের আগ্রাসনের কথা। ভাবুন একবার এদের স্পর্ধা কত। তবে শুধু 17 তারিখ নয়, 18 তারিখ মানে বৃহস্পতিবারও বাংলাদেশিদের এই ভারত বিরোধিতা অব্যাহত ছিল। 17 তারিখ ঢাকার পর 18 তারিখ রাজশাহীতে ভারতীয় অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের দপ্তরের উদ্দেশ্যে মিছিল করে ওই ভারত বিরোধীরা। তাদের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনের 100 গজ দূরে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা হলে রীতিমতো ব্যারিকেড ভেঙে ভারতীয় দপ্তরে হামলা চালানোর চেষ্টা চালায় তারা, যার জেরে ভারতীয় ভিসা সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়। এখানে আবার ওই জুলাই 36 মঞ্চের নেতা ওই শাহরিয়ার কবির বলেছেন ভারত তাদের সীমান্তে একের পর এক হত্যাকাণ্ড ঘটাচ্ছে, বাংলাদেশের নিরপরাধ মানুষদের হত্যা করা হচ্ছে, খুনি হাসিনাকে তারা ভারতে আশ্রয় দিয়েছে, ওসমান হাদির খুনিদেরও ভারত আশ্রয় দিয়েছে। ভারতীয় আগ্রাসন মানি না। আবার সেই আগ্রাসনের একই সেই ভাঙা রেকর্ড। ভারতের কোনো প্রয়োজন নেই ওই বাংলাদেশের মাটি। তবে বাংলাদেশ থেকে যদি কেউ অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করে, সীমান্তে চোরাচালান করে, তখন আমাদের সীমান্তে অতন্দ্র প্রহরী বিএসএফ তার জবাব দেবে, সেটাই বাস্তব। এই সমস্ত চোরাচালানকারী বা অনুপ্রবেশকারীদের বাংলাদেশ যদি আটকাতে না পারে, তবে তার দায় ভারতের নয়, তার দায় নিতে হবে বাংলাদেশকেই। বাংলাদেশের বুকে ক্রমবর্ধমান এই ভারত বিরোধিতার পেছনে কি রয়েছে? তবে গভীর চক্রান্ত। তবে কি ইরানে যেমন মার্কিন দূতাবাস দখল করা হয়েছিল, বাংলাদেশে ভারতীয় হাই কমিশন নিয়েও কি তেমন পরিকল্পনা করছে ওই জুলাই 36 মঞ্চ? আপনাদের জানিয়ে রাখি যে 1979 সালে ইরানের তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসের দখল নিয়েছিল ছাত্ররা। সেই সময় ইরানের ক্ষমতাচ্যুত শাহেনশাহ মোহাম্মদ রেজা শাহ পাহলভিকে আশ্রয় দিয়েছিল আমেরিকা। সেই সময় শাহকে পুরনো বন্ধু হিসেবে মেনে নিয়ে আশ্রয় দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।